আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভূত এফএমের নতুন লিসেনার। গত সপ্তাহে আমি একটা ইমেইল করি, কিন্তু ইমেইলের অ্যাড্রেস ভুল হওয়ায় আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনা, সেগুলো আপনাদের কাছে পৌঁছতে পারিনি। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ঠিক যে টাইপ ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, আপনাদের পড়া প্রথম ইমেইলটা একদম এক। আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি এত সুন্দর করে বিষয়টা বর্ণনা করিনি। অসাধারণ তার লেখা, এবং ভূত এফএমের এসব কোনোদিনও আমার বিশ্বাস ছিল না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা। বাড়িটি যখন তৈরি করা হয়, তখন তার নিচ থেকে মানুষের হাড়গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয়, এটা আমি খেয়াল করি 2012 থেকে 13 দিকটায়। তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগে প্রথম নিউজটা পাই, আমি আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে, ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি। দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার একটাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠে শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছে। এমনকি আমার মায়ের অসুখ, কি অসুখ উনি ভুগবেন, সেটাও আমি 3 মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন নিজের ফ্যামিলি বা আত্মীয়দের, ক্ষতি হচ্ছে দেখতে দেখতে একটা টাইমে আমি ডিপ্রেশন ও পাশাপাশি ইনসোমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম। এবার তাতে ঘটনাগুলো তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম, যদি কারো উপকার করা যায়। যাদের সাথে পরিচয় ছিল তাদের আগেই সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথেই বিষয়টা শেয়ার করা হয়ে যায়, আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরো কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসমনিয়াতে ভুগি, সেহেতু সারা রাত জেগে থাকা হয়। বই, সিনেমা, নাটক এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিঁট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা পেতে, কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেয়া, বাসার অন্যান্য মানুষের গলার ডাক এবং ডেকে রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার করেছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পায়। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই। ঠিক এমনি একটা 3 বছর বয়সী বাচ্চাকে আমি প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়, দৌড়ে বেড়ায় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি। তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে? আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাধুনী মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত যেতে দেখেছে। এছাড়াও বিভৎস চেহারার এক মহিলাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরো অনেক ঘটনাই বাড়িতে হতো। এখন
হুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। এটা শুরু হয় 2017 সালের ফেব্রুয়ারি থেকে। পুরোটা বছর আমার হ্যালুসিনেশন, আমি যতজন মানুষকে দেখেছি সকলের সাথে আমার মিট হচ্ছে, যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব 2018-19 ভেতর আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনো কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না, কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেলটা পড়বেন। যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, সেহেতু আমার নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আমরা কথা বলি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, এবং এইগুলো নিয়ে এক একজনের এক এক রকমের মত, এবং এক একজন এক এক ভাবে ব্যাখ্যা দেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দিবেন। আমার কাছে অবশ্য কোনো ব্যাখ্যা নেই। আমি এই সমস্ত ব্যাপারে খুবই কম জানি, এবং জানি না বলতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আজকে শোয়ের আগেও, এবং এখনো কিছু বিষয়ে কথা বলবো। এই যে আপনি হাফেজ মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। এবং আমি আপনাকে জিজ্ঞেস করবো, এই যে ইমেইলটা আমি পড়লাম, এই ইমেইলের ব্যাপারটা কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে? কি সমস্ত সমস্যা কি হয় মানুষের মধ্যে? জি, এরকম মানুষ অনেকগুলো সমস্যাতে পড়ে থাকে। জি, মানুষের চিন্তা শক্তি, বা মানুষ যখন কোনো দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, জি, এরকম মানুষগুলো ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখে থাকে, এবং সেটা বাস্তবায়ন হয়ে যায়। জি, এবং স্বপ্ন এরকম একটাও হয় যা বাস্তব হয়, যেটা হইতেছে তার কোনো বিপদ আসবে আগামীকাল অথবা 2 দিন পর, তার কিছু সমস্যা আসবে তার। তখন এই ঘুমের মধ্যে উনি দেখতে পাবে কিছু অচেনা মানুষ বা চেনা মানুষই তার কাছে আসবে, এসে তাদের মুখ মলিন থাকবে, রাগান্বিত থাকবে, নারাজ থাকবে, অসন্তুষ্ট। তখন এই মৃত ব্যক্তি হোক বা এরকম অশুভ সংবাদ কিছু আসে, এই সংবাদগুলো স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার কাছে 2টা দিন পরে হোক বা কিছুদিন পরে হোক, তার এই স্বপ্নটা সত্য বাস্তব যে তার দুঃসংবাদ বয়ে আসতেছে। এবং এর মনে কিছু স্বপ্ন হয় যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে। তখন সে দেখবে যে হয়তো মৃত ব্যক্তি আপন হোক বা অচেনা মানুষই হোক, হাসি মুখ নিয়ে আসবে, তার ঘরের কাছে মাথা কাছে দাঁড়াবে, তাকে কিছু দেওয়া হবে। তা আসলে এটা বাস্তব রূপে ধারণ হয় যে তার কিছু সুসংবাদ আসতেছে, এমন স্বপ্ন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমরা পরিচিত মানুষকে, আত্মীয় স্বজনকে অনেকে স্বপ্নে দেখেন, যারা মৃত, তাদেরকে কেন স্বপ্নে দেখেন বলে আপনার মনে হয়? হ্যাঁ, যে সমস্ত কাছের মানুষগুলোকে স্বপ্নের মধ্যে দেখানো হয় আসে, হয়তো আপনি তাদেরকে ভুলে গেছেন বা মনে আসতেছে না, কিন্তু যিনি আপনাকে মনে করতেছেন, আপনাকে প্রচুর ভালোবাসতো বা আপনাকে খুব প্রিয়, আপনাকে সে কাছের মানুষ মনে করত, সে সেখান থেকেই এখনো পর্যন্ত আপনাকে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ বলেই সে আপনার কাছে স্বপ্নের যুগে দেখা দিতেছে, সে চলে আসতেছে আপনাকে দেখার জন্য। আচ্ছা, এটাও স্বপ্নে এরকম হয়। এটাও স্বপ্নে এরকম হয়। এবং আমরা এই যে স্বপ্নে আমরা মাঝে মাঝে অনেকে বলেন যে অনেক ধরনের নির্দেশ পান। হ্যাঁ, তো এইটা কতটা যুক্তি নির্ভর বা এটা বিশেষ স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু উপদেশ নির্দেশ দেওয়া হয়। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে একটি আতসী রোগ আছে, আতসী নামের যে একটা রোগ আছে, সেটা কিন্তু সে উলিয়াদেরই নিগা দৃষ্টি, আর এটা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে, এই আতসী রোগটা স্বপ্নের মাধ্যমেই বেশি হয়ে থাকে। আমাকে কোনো অলি অথবা আলেম যিনি হোক বা আল্লাহর তরফ থেকেই হোক, আমার কিছুদিন পরে কিছু সংবাদ আসবে, তো সেইখানে আমাকে ঘুমের মধ্যে এরকম উপদেশ নির্দেশ দেওয়া হয়, যেমন তুমি এই কাজটা করো না, এই পথে যেও না, বা এখানে আসো, এই কাজটা করো, এরকম
উপদেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, ওকে। তো আমরা আবারও আপনার কাছে আসবো এবং অনেকেই হয়তো কোয়েশ্চেন করবেন, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো। এবং আমি যে প্রথমে যে ইমেলটা পড়লাম, সেই ইমেইলের মধ্যে আসলে অনেক বিষয় ছিল। তিনি অনেক ধরনের আগে থেকে অনেক কিছু বুঝতে পারেন, সেটা তিনি লিখেছেন। তার কাছে অনেক কিন্তু এই জিনিসটা খুব অন্যরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু মানে যার কাছে আছে ভালো, আবার খারাপও হতে পারে। তার জন্য কিন্তু খুব মানে ব্যাপারটা খুব আনন্দের না। মানে এটা জি, জি। স্বপ্ন বিষয়টা আরেকটা বিষয় আছে, যেমন কেহ নদী ভর্তি মাছ দেখলো, হুম, হুম। নদী কাছে সে মাছ ধরতেছে, অথবা তার ঘরের মধ্যে প্রচুর মাছ আসছে, মাছ, হুম। তাহলে তার সংবাদ আছে যে তোমার কিছুদিন পরে হুম। তোমার আয় উন্নতি বাড়বে। এটা বাস্তব। আচ্ছা, এরকম তো অনেক ব্যাখ্যাই আছে এবং সেগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন মানে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমাদের ফাহিম জামান তিনি বলেছেন যে হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে টুইটারে তিনি আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে হাফিজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে আমার প্রশ্ন যে আমার সাথে কোনো ঘটনা ঘটার পরে আমার মনে হয় যে এই ঘটনাটি আগেও আমার সাথে ঘটেছে, হয়তো বাস্তবে বা স্বপ্নে দেখেছি, কোনো চিন্তা কিন্তু কোনোভাবেই মনে করতে পারছি না। আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো আপনি ডেজাভু বলতে পারি। ডেজাভু তো হতেই পারে এবং আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে জানেন যে যেটা আপনি আগে দেখেছেন বলে আপনার মনে হয় সেটাই আপনি আবার দেখেন এবং এটাকে যেমন কেউ কেউ বলেন যে ডেজাভু হচ্ছে একটা প্যারানর্মাল কনটেক্সট, ঠিক একইভাবে সায়েন্টিস্টরা কিন্তু এটার অন্য রকমের ব্যাখ্যা দেন। আমি দেখি হাফেজ মাইনুদ্দিন ভাই বলেন এমন কোনো ঘটনা যেটা আমি আগে দেখেছি, দেখেই মনে হয় যে আমি আগেও দেখেছি, আপনার কাছে এই ঘটনাটা দেখা। এটা বেশিরভাগ চিন্তা চেতনা থেকেই। ওকে, তো এইটাই আর কি সায়েন্টিস্টরাও বলছেন যে এটা আসলে আপনার মানে কি বলবো যে এইটা এরকম প্যারানর্মাল কিছু না এবং এটা আপনার মেমোরির একটা অংশ আর কি। তো এইরকম ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে এইটা খুব বেশি রকম এটা নিয়ে চিন্তা করার কিছু আছে বলে আমার জানা নাই আর কি। ফারহান শাহরিয়ার আমাকে লিখেছেন যে লাভ ইউ, আমাদের সাথে প্রিন্স নূর অ্যাপ দিয়ে শুনছি। আচ্ছা, অ্যাপ দিয়ে শুনছেন, এটা আমাদের অ্যাপ না। আচ্ছা, তো আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি কাজী ফাহিম ফয়সাল। আচ্ছা, আপনি যদি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনি চলে যান আমাদের যে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর, সেখানে গিয়ে রেডিও ক্ষতি টাইপ করলে আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। আমাদের সাথে আছেন রিপোর্টার স্বাধীন, বগুড়া থেকে তিনি শুনছেন। টিসিবি তামিম আমাদের সাথে আছেন, অনেকদিন পর শুনছি, আমি টুইটার থেকে পড়ছি কিন্তু। আমাদের ফারহান শাহরিয়ার আছেন। খুব ভয় লাগছে, এখনো ভয় লাগার মতো অতটা কিছু আমরা হয়তো শুরু করতে পারি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে এটা কি রিয়েল অ্যাকাউন্ট? ইয়েস, অফকোর্স, আমি যেটা বলছি সেইভাবে আপনি সার্চ করলে তো রিয়েল অ্যাকাউন্টটি আপনাকে শো করবে। এলতে রনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শহীদুল এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এখানে ইফতাজ আফনান এবং আমাদের সাথে আছেন ফারহান শাহরিয়ার। আছেন আমাদের সাথে মিরাজ বিন ইব্রাহিম ফাহিম আমাদের সাথে আছেন। তাহমিনা আফরিন তুলি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিশির ঘোষ, ইমেইলটা ভালো ছিল এবং তিনি জামালপুর থেকে আমাদের সঙ্গে আছেন। কাল সেমিস্টার ফাইনাল, ইশতিয়াক আহমেদ অপু লিখেছেন এক্সাম তবু ফুট এফ এম মিস নাই ভাইয়া। আমাদের সাথে আছেন সাফিউল ইসলাম এস আর এবং কক্সবাজার মহেশখালী থেকে তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শেখ আমিন মারুফ এবং আমাদের টাঙ্গাইল থেকে শুনছেন। প্রিন্স আর কে আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইমতিয়াজ আহমেদ আছেন আমাদের সাথে এবং আমরা তিনি বলছেন যে তিনি বলছেন যে ড্রিম দেখি না কেন। আচ্ছা, ড্রিম দেখেন না, এটা নিয়ে এত চিন্তা করারও কিছু নেই। ড্রিম আমরা নানা কারণেই দেখি, আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন অনেক ধরনের কারণ। তাজুন আমাদের সাথে আছেন বগুড়া থেকে। আমাদের সাথে আছেন আসিফ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারহান শাহরিয়ার আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি সুইট সুরুজ এবং রাজশাহী থেকে তিনি আছেন। আমাদের সাথে আছেন তানভীর আহমেদ, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন NNR9 রেগুলার, তিনি শোনেন এবং আজকেও আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন TR নিলয়, MD মেহেদি হাসান রোমান। আমাদের সাথে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছেন, শিশির ঘোষ, তামিমুল ইসলাম, তারপরে তিয়ামুর রহমান আছেন আমাদের সাথে, সাব্বির হোসেন, রমজান, আমাদের সাথে আরো অনেকেই কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন। এবং আমি দেখি যে আপনাদের সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো লিখে পাঠান, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর। আমি চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসছেন সেটা আগে। থ্যাংক ইউ রাসেল ভাই।
আমি রাইয়ান টেরিয়া থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি। আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি আচ্ছা। ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। তো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। ভাবছেন আপনি? আমি ভাসছি এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করে আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলু যে আর কি ঘটনা। হ্যাঁ, আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসার। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসাচ্ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসে চলে গেলাম। এটা ছিল
সেকেন্ড ঘটনাটা। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার একটু কিছু আপনাদের কমেন্ট পড়ে আসবো এবং আপনারা এই কমেন্টগুলো লিখছেন। আমাদের যে ভূতত্ত্বের পেজটা রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি এমডি হাসান ফাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শরীফ মাহমুদ এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তপন বিশ্বাস এবং তিনি ভূতত্ত্ব পছন্দ করে সেটা আছেন দিন মোহাম্মদ বর্ম আমাদের সাথে আছেন, এম আর তন্ময় মণ্ডল আমাদের সাথে আছেন। লিখেছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে আশা করছি আপনিও ভালো আছেন। তাব্বির হোসাইন আমার সাথে আছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম রাসূল ভাই, থ্যাংক ইউ সো মাচ। শাবিকুন নাহার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, জান্নাত আয়েশা আমাদের সঙ্গে আছেন, এমডি সম্রাট আমাদের সঙ্গে আছেন, আমার সাথে আছেন তৌসিফ আহমেদ, আমাদের আছেন আক্তার প্রধান, আছেন আফমান তাকি, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি নুসরাত পিথি, তমু সিমি আমাদের সাথে আছেন, তত্রিফ রাজ রাহাত আমাদের সাথে আছেন, অপু আরিয়া আমাদের সাথে আছেন, সাব্বির হুসাইন আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি হাতিবুর রহমান বিপ্লব, এছাড়াও সাতিয়া নওরিন আমাদের সাথে আছেন, তুজাবা ইসলাম রুহি আমাদের আছেন, রিপন খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তালভা রিয়া এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুর ফেরদৌস পিয়া, আমাদের সাথে আছেন অপসরি পিয়া, এছাড়াও তাবিলা অরিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইসরাত জাহান, আমাদের সাথে বাবন মোহাম্মদ, আমাদের সাথে ইয়াতিন সরফরাজ আছেন, প্রত্যয় পিয়াস আমাদের সাথে আছেন, নাবিল হিমু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আধুনিকা রানী দাস আর নিকা আমাদের সাথে আছেন, ফারহান আহমেদ জাহিদ আছেন, মিশকাত রহমান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আশিক মাহমুদ নীল সহ আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদ, লাশ কাটা ঘরের কাহিনী চান। যারা ঘটনা পাঠান তাদের কাছে যদি লাশ কাটা ঘরের কোনো কাহিনী থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেগুলারই মোটামুটি অলমোস্ট রেগুলারই কিন্তু আমরা লাশ কাটা ঘটনা কিন্তু বলি বা এখানে যারা আসেন তারা কিন্তু শোনান। আপনি যদি রেগুলার শোনেন তাহলে কিন্তু আপনি জানবেন সেটা। আমাদের সাথে এমডি মনির হুসাইন আমাদের সাথে আছেন, এমডি শাফি তালুকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে ইভান জাহারি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা মিস্টার ভিতুরাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওকে তিনি আবার লিখেছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপু বলছি। এমডি ফয়সাল আহমেদ সুমন আমাদের সাথে আছেন, এক্সাম তারপরে শুনছেন, মাশরাফিয়াল ওয়াকি আমাদের সাথে আছেন, নির্ঝর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রিফাত নূর, সিহাত নূর আমাদের সাথে আছেন, স্কাইমুন সামির আছেন, ইয়ামিন এলান আমাদের সাথে আছেন, আবদুল্লাহ আল বাশির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি আবু জাফর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, প্রিন্স ফারহান আছেন আমাদের সাথে, আয়েশ শাকিল আমাদের ভূত আসামের যে পেজটা রয়েছে সেখান থেকে কিন্তু পড়ছি, রিদিমান রাকিবুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সোহাগ সৈকত আহমেদ আমাদের সাথে আছেন এবং অনেকেই আয়নার কাহিনীটা শুনতে চাচ্ছেন। আমি আয়নার কাহিনীটা অলরেডি সাউন্ড ডিপার্টমেন্টে এটা পাঠিয়ে দিয়েছি, যে ক্লিপটা অনেক আগে, সেটা ওখান থেকে হয়ে আসলে ডেফিনেটলি আপনারা শুনতে পারবেন। আমি চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এখন শুনে আসবো। শুনে আসি তার ঘটনা। আশা করছি যে আগের মানে আগে তো কোনো ঘটনা বলেনি, এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুনে আসি তার কাছ থেকে তার ঘটনা। মাইনুদ্দিন ভাই, আপনার ঘটনাটি শুনুন। আমি একটু ঘটনাটা বলবো, যেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেননি, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবি এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতো। সেখানেই বসে উনি বিছানাপত্র করে এখানে সবসময় কোরআন এবং তসবি জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা ধরে করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিয়েছে। তো বেশ সপ্তাহখানিক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো 1টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারতো সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন সময় উনি বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত,
শাসন করতে, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজে ঘর থেকে যে হইতেছে তারা এটা নিজেরা ওটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতে যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সেহেতু মারা গেছে, তারপরে দোয়া আয়োজনও করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলতে আমার নামে নালিশ করতে, আমি তোদেরকে এটা শাস্তি দেব, এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে, যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পায়, কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল ঘটনা রিয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সোহেল মাদুর আমাদের সাথে আছেন, তিনি কাতার থেকে শুনছেন আমাদের সাথে। রুকাইয়া জাহান মিম, আমি কিছু মেসেজ পড়ছি আর কি, যেটা রেডিও ফুর্তির পেজে এসছে, এবং তিনিও আছেন আমাদের সঙ্গে। রাজবীর খান বাবু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ রনি আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। RH N রাকিব নীল হাসান, দেওয়ান তারেক মাহমুদ আমাদের সাথে আছেন, MD হাফিজুর রহমান আছেন, ইউনুস আলী আছেন আমাদের সঙ্গে, লাবু হুসাইন, আব্দুল আলিম বাবু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন SM তিশা মোহাম্মদ রনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রংহীন ভালোবাসা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তাফিন আহমেদ রোহান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছেন দুর্জয়, আমাদের সাথে আছেন রাশিদুল, আমাদের সাথে আছেন মালিয়া তাসনিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিজান, আমাদের সাথে MD আমাদের সাথে আছেন MD তাইফ আলী আবির, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পারভেজ ধামরাই থেকে, আমাদের সাথে আছেন ওয়াহিদ, আমাদের সাথে আছেন স্বাধীন, আমাদের সাথে আছেন আব্দুল্লাহ ঘোষ, তানতিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিগান জেবি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স মাসুদ আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরিফ ফয়সাল, আরাফাত আমাদের সাথে, অনন্ত আমাদের সাথে আছেন, কিফাত খান আমাদের সাথে আছেন, তন্ময় রাব্বি আছেন, সৈকত আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, শিবলি, লনি সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম যারা আমাদেরকে লিখতে চান তারা আমাদেরকে লিখুন। আপনারা চলে যান www. আপনারা আচ্ছা ইমেল যদি করতে চান তাহলে putasmader@radioputty.fm, এটা হচ্ছে আমাদের ইমেল। আপনারা যদি আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তাহলে এখানে আপনি অবশ্যই আপনার ঘটনাটি লিখুন, এবং আপনি জানান যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই তাদের ঘটনার সঙ্গে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, ঘটনাটি কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং আমি চাচ্ছি যে আরো অনেক বিষয়ে অনেক রকমের ঘটনা আপনাদের কাছ থেকে শুনতে, আপনাদের কাছ থেকে পেতে। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট অডিও, ছোট না মোটামুটি ভালোই আছে, এবং এটা লিখেছেন, এটা আমাদেরকে পাঠিয়েছেন নিহাত UK থেকে। এবং আজকে আরো একটা অডিও ক্লিপ আমি চেষ্টা করবো শোনাতে, যেটা হচ্ছে মিশুক বার্সেলোনা স্পেন থেকে পাঠিয়েছেন। তো আমাদের বাইরে যারা আছেন তারা প্রচুর অডিও ক্লিপ পাঠান, এবং আপনারাও সেটা আপনাদের উৎসাহের কারণে সেটা পাঠিয়ে দেন। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। টেজিং তৈরি করতে ফ্রম অ্যান্ডিও কোটরি। নিহাত বলছি লন্ডন থেকে। আসলে যে ঘটনাটা আমি আপনাকে শোনাতে চাচ্ছি এটা হয় কিনা আমি জানি না, বাট ঘাটে আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর। আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে UK we have been in every corner of UK just to have some little fun holiday, basically সব ওই হুল্লোড়ের ব্যাপারটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর
বেসিক্যালি 2018 এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল। আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিফ ভাই আর সিরিয়াত, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে প্ল্যান করার জন্য। তো আয়ারল্যান্ডে এখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলি মেনা, আয়ারল্যান্ড বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটায় কটেজটা বুক করি এটা মোটামুটি এমন একটা জায়গায় যা আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। ওইগুলোতেও বেশি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বাজার লুক আফটার দিস, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। তো আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটি। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছে ওখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, আই মিন ব্যাক টু লন্ডন, এগেন সেই রোবট ট্রিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে পার্ক প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো, চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো, ভূত কি, মুখে কথা কই যাবো ভূত দেখতে। আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু জনমুখে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতের বাইরে তো দরকার কি, আমরা ঘরে বসে কাঠ টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলে উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড 9:30 to 10 o'clock। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন আগে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িতে চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপ ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপ, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এইটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, তো এই ডট গুলা মিনস এখানে কোনো স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করে মানে মানে কি ধরনের একটা এক্সিট যখন ইউকেটে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করে ফেলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট হচ্ছে ঠিক আছে, এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট ইয়েতে যাওয়ার কথা, ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম ভূতের গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তায় চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছ গাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ চালার রাস্তা নেই। রাইট সাইডে গাড়িটা পিছনে ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পেয়েছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যেতে। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ড ছিল, ওরাও
বেশ হেজিটেট যে না কি দরকার আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয়টা না, ধরলাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপর্যিত হইতে পারে। তো যাই হোক এসব প্ল্যান করে এখন কে শোনায় কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকাই দেয়। যাই হোক একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হাত ব্রেক করে। কি হলো হঠাৎ করে হাত ব্রেক কেন? দেখি যে রাস্তাটা বন্ধ, এখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখেও মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, আর রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। তো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, তো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ি পেছনে আসছে না। আর ইভেন তো তখন আমার একটা সিচুয়েশন আসছে যে আমরা যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কে যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দিব পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি সাডেনলি আমাদের যে একটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে রেড ডট, কিন্তু আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো এটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়া রাতিক ভাই ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই আর যাওয়ার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে আড্ডা দিয়ে আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো বললাম সে তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা বললাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছ গাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছ গাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা, তো ওইটাকে একটা সেন্টার ধরে তুষার শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন ঘুরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোয় জঙ্গলে চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কে সে এমন করছে কেন? ঠিক আছে আমি বেশ চাপে করি। এদিকে আসিস দুই ভাবি ওরা তো জোরে জোরে আয়তাল কুর্তি পড়া শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছু। তো আমি হুট করে আমি সেই তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, বলে এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে পাইজাম অনেক, মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন। যাও তো কারেন্টলি সে যেন মানে সেলফ ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা যেমন রাউন্ড করে ঘুরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে তো সাধারণ সে যখন বললো তখন সে ব্রেক করলো। তো ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায়, মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওখানে দেখলাম এরকম একটা অবস্থা, তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বলা মনে হচ্ছে যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাতে বাঁচলাম, কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, যাই না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা আমার বয়স প্লাস তুষার ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে পান করছিল ওরাও সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নাই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িটা আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটাই, তো ওই জায়গাটাই সার্চ মার ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো, জিনিসটা কি হুট করে কেন আমরা এটা দেখলাম, কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল তুমি বিশ্বাস করবেন এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয়, এবং মার্ডারটা হয় 1988-এ 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয়, এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই
সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th ডেট অ্যানিভার্সারি অফ লাইক। এটা যখন আমরা দেখি আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6th April 1988। তো রাসেল ভাই, আমি এখনো জানি না যে এটার কারণ কি বা এটা কেন হইলো। আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস, বা এনিওয়ে এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, বা আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্স উইথ আস। আর আমি আগেও বলছি যে বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আর আমার খুব ইচ্ছা ছবিতে এসে শেয়ার করবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। রাতের আপনার সাথে শুনছেন রেডিও পুত্রের প্রেম চলছে, ভূত এফএম ঘড়িতে সময় রাত 12টা বেজে 46 মিনিট। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে অডিওটা ভালো লেগেছে, লিখেছেন এক্লাস চৌধুরী। টিসিবি তামিম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন, শান্তা ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এমডি লাজিম, এছাড়াও সাইফুল্লাহ শিবলু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, নাইম পাহাদ, আবরার আহমেদ রাজু আমাদের সাথে আছেন এমডি মেহেদি হাসান রোমান, রাজীব হাসান মিঠু আমাদের সাথে আছেন, এক্লাস চৌধুরী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রাফাত সিদ্দিকী সহ আরো অনেকে। তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি তাঙ্গমটর থেকে। জি। আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া। আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাটির সদস্য ছিল। বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা ওকে নিয়ে আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং একদম অন্য জগতের মানুষ বলতে পারেন। এই টাইপের, মানে কি বল, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। আর যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডে যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করা দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারো রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলতে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেবো, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছে কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে আবার এখানে আসবে তার মাথা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ যা নেই, ঠিক আছে। তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে, কি হয়েছে। তো ও যে বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবে এই হাতে ব্যান্ডেজ দেখাতে, মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। ও তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বা কি হয়েছে, আমি মানে বুঝতে
পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল, এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, টেবল প্লেট, এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায় নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে, ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়, বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের পাশে না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না। মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ, এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলো যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ না পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে আনে, এনে আর একটা নিজে এক্সপিরিয়েন্স করছে। একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাকে আপনার চোখের সামনে জি ঘটেছে? ভাইয়া, একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো, অত্যন্ত ভয়ানক ভাইয়া ছিল। যে আর পাথরটা ছিল একেবারে ভাইয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ভাইয়া ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে। দিয়ে হচ্ছে ভাইয়া সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আর কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখেও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হচ্ছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলেন? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়ার এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও। আবার হঠাৎ এই জিনিসটা হলো, বললো যে অ্যাকচুয়ালি কি আমি যে জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাককাওটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না। তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখে কোনো ছাপ নেই, জাস্ট ও ওর মতোই আছে। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট ডেটটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট ডেট, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চাচা একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বাঁ হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই মানে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পাইনি ভাইয়া। এইটাই ছিল অবস্থা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে শাহরিয়ার আহমেদ সোহাগ আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন যে ভিডিও ফুর্তি অ্যাপ ইজ পারফেক্ট ফর, আচ্ছা তিনি বলছেন যে সবার জন্য এটা খুব ভালো, এবং হি ইজ লিসনিং ফ্রম মালদ্বীপস, সেটা তিনি জানিয়েছেন আর কি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাগর, এছাড়াও আরিফ হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সিফাত তাহসান তিনি লিখেছেন ভয় করছে। আমাদের সাথে আছেন আতাউর রহমান রাজন, তিনি জানিয়েছেন জিজ্ঞেস করেছেন ডক্টর, আচ্ছা তিনি জানিয়েছেন যে আফনান ভাই কবে আসবেন। ডক্টর আফনান ভাই না, ডক্টর আলিফ গত সপ্তাহে এসেছিলেন। আফনান ভাই মনে হয় এর মধ্যে কোনো একদিন চলে আসবেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সিফাত খান, অপসরী প্রিয়া আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আফরিন সুলতানা আন্নি, এবং আমার সাথে তিফাক তাহসান আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নাইফারম্যান ইমন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও প্রিন্স শহীদুল মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে আছেন, আরিন সুলতানা আন্নি আমাদের সাথে আছেন, জান্নাতুল ফেরদৌস প্রিয়া আছেন আমাদের সাথে, মেহেদি হাসান, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুবায়ের আহমেদ রোমিও আমাদের সাথে, মোহাম্মদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিল্টন হাসান তুহিন সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ঘটনা পাঠানোর জন্য, আপনাদের কমেন্ট করার জন্য। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার থার্ড নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রসুল ভাই। আমি রাইয়ান তেজিগা থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকাল বেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা, ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কিরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই, উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থায় নাই তখন। আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানার বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে লাজিম আহমেদ প্রিয় আমার সাথে আছেন, এবং তিনি বলেছেন যে আজকে কোনো গ্রামের ঘটনা আছে কিনা। আমাদের তো ভূতের ম্যাক্সিমাম ঘটনায় গ্রামেরই হয়, তাই না? এবং যারা ঘটনা বলেন, আমি দেখিনি যে কোনোদিন মানে এরকম হয়েছে যে কেউ বলেছেন যে আমি শহরের ঘটনা শুনতে চাই। আই ডোন্ট নো ওয়াই। আমরা সবসময় গ্রামের ঘটনা যারা শহরে থাকেন তারাও নিয়ে আসেন। তো দেখা যাক, এবং আশা করছি যে আপনাকে আজকে কোনো গ্রামের ঘটনা হয়তো উপহার দিতেও পারি। ডেভিড আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, অর্ণব আনাম আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, পারভেজ আশুগঞ্জ থেকে এবং কাদা থেকে শুনছেন। আমাদের সাথে আছেন রাজীব মিথুন, গল্পটা ভালো লাগলো। এমডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন এবং লিখেছেন যে আজকের এপিসোডটা ভালো হচ্ছে, এই গল্পটা অনেক ভয় লেগেছে। তামিমুল ইসলাম আমাদের সাথে আছেন। না, আমাদের আরো একটা অডিও ক্লিপ আছে, সেটা আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু এখন টুইটার থেকে আপনাদের লেখাগুলো পড়ছি। জ্যোতির্ময় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে তামিম, এছাড়াও আছেন আব্দুল্লাহ আল নোমান আমাদের সাথে আছেন,
আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাজীব হাসান মিথুন। এছাড়া আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম, তিনি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে শুনছেন। এমডি আচ্ছা আরিফুর রহমান বলছেন যে অডিও ক্লিপের কথাটা বলেছেন তিনি, যে ভয় লেগেছে। একটু অন্যরকম এটা নাম, কিন্তু রাসেল ভাই শুনছি ভয় লাগছে। ওকে। এমডি শাকিল মাহমুদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এক্লাস চৌধুরী। এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা, সেই রেডিও ফুর্তির পেজেও আপনারা অনেকে কমেন্ট করেছেন। আমি কিছু কমেন্ট না পড়লেই না, আমি কিছু কমেন্ট পড়ে আসছি, তারপর আমরা নেক্সট যে ঘটনা সেই ঘটনাটিতে যাব। এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে আজকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই আছেন এই মুহূর্তে এইখানে। দেখি একটু আছেন এমডি সাগর, আচ্ছা খুলনা থেকে শুনছেন তিনি। মুস্তালিন মায়ান ইন্ডিয়া থেকে শুনছেন। হিরণ বস আমাদের সাথে আছেন এবং তিনি আজকে প্রথম লিখলেন আমাদেরকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিফাত আহমেদ ভোলা থেকে শুনছেন। এস কে শিমুল হোসাইন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শেখ মালিক আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি সজল সরকার। এছাড়াও আরাফাত আহাল আলম তুষার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আমাদের যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগে সেই ঘটনাগুলো ভালো বলবেন, যে ঘটনাগুলো খারাপ লাগে অবশ্যই খারাপ বলবেন, কারণ আপনাদের কাছ থেকে সত্যিটা জানা বা আপনাদের যে অনেস্ট ওপিনিয়ন সেটা আমাদের জন্য খুব প্রয়োজন। কিন্তু আমাদের কাছের মানুষটা সবসময় যেটা খারাপ লাগে সেটা বলে দেন, আর যারা ভালো চান না তারা সবকিছুই ভালো বলেন, সেটা আমরা চাই না, একেবারেই চাই না। আমাদের সাথে আসে দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ। খালিদ হাসান রাকিব আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি সাহন আছেন আমাদের সাথে, শরীফপুর সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাফি ভাই, আমি ওমর ফারুক। জি। আমি আসছি মিরপুর 12 থেকে। ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে। গ্রামটার নাম হচ্ছে পত্তাশি গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। আর হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজন গুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন। এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর। গ্রামটার নাম হচ্ছে পত্তাশি। এই যে গ্রামের ঘটনা বলছেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতিভূত বলে। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ির মধ্যে যা যা হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাড়ির ছাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলা কেউ ঢুকে অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুইজন থাকতো, মানে মুরব্বী থাকতো দুইজন, স্বামী স্ত্রী। আর ওনার দুটো ছেলে, আর ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে। তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে, গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বী উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ। তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সবকিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়। আর বাড়িটা হয়তো বা তাদের জমি জমার সমস্যা ছিল, এই জন্য বাড়ি করে দেওয়ার জন্য থাকতো। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যে ওনার বাড়ির টিন ছিল, মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল। তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরোনো একটা গাব গাছ ছিল। উনি মানে চিন্তা ভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন, কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। তো উনি এরকম চিন্তা ভাবনা করলেন, কিন্তু ওই কিছুদিনের মধ্যে উনি রাত্রে স্বপ্নে দেখতো যে মানে মুরব্বী টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান আছে, সেটা একটা থাকার স্থান আমার, তো এটা তুমি কেটো না। আচ্ছা। তো
উনি ওটাকে সেরকম ইয়াতে নিল, চিন্তা করলো যে স্বপ্ন তো, তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা। এরপরই ওনার সাথে আর কি যে মেন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। তো সুহা ওই যে মুরব্বী উনি ওই দিনের পর থেকেই, মানে ওই দিন রাত্রি উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইক মানে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনাকে আচ্ছা। ডাকতেছে, তো উনি কেয়ার করে না, উনি ঘুমায় গেছে। এরপর দিন 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 ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রিবেলা 1টা-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠে নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবে না, তো বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি, আচ্ছা। তখন তো কারেন্ট ছিল না, এখনো মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজোপড়া টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে একা একা, যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাই ওটাকে মানে বের বলে থাকে আর কি, তা সবাই বুঝবে না হয়তো বা। আচ্ছা। আর শহরে আমরা লেক বলে, আচ্ছা। জায়গায় লেক টাইপের কিছু ছিল। তো ওনাকেও লেকের মধ্যে পাওয়া যায়, উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রে উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না, জিজ্ঞেস করার পর যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে এবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে, আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল, কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল, তো ওই ফাঁকা দিয়ে দেখতো যে কোনো গাছ দিয়ে ওনাকে ডাকতেছে, বা ওনার দিক তাকায় বিদ্যুৎ ভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি এই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেকদিন ওরকম, মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে না যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, আর নাতি হচ্ছে বাথরুমে গেছে আর কি। আর ভাইয়া গ্রামের যে কিছু কিছু বাড়িতে এখনো হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নর্মাল, মানে হচ্ছে সুপুরি গাছের যে হচ্ছে পাতাটা ওটোটা দিয়ে হচ্ছে মানে চারোদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওই রকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনো বাথরুম ওগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকাল ফজরের আগে দেওনি, মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছেন না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। তো এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরো দু একদিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনানোর পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয়নি ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারতো, বাট যেটা শুরু হলো যে উনি মানে মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে, আচ্ছা আরেকটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয়, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো, ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে। ওখানে হসপিটালে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেই যে একটা সরকারি কবরস্থানে ওকে মাটি দেওয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেওয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে পরের রাতগুলোতে সন্ধ্যার পরেই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতেছে, মানে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাই খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামে। তখন আমিও ওখানে ছিলাম গ্রামে, তখন আমি ওখানে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে। আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই জায়গায় একটা স্কুলে পড়ি আমি। তো ভাই যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে, মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বের হতো, কিরকম কাপড় চুপুর পোড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বের হইতো। আর ওনাকে যখন মাটি দেওয়া হয়, ওর পর থেকে ওই ঘরে কেউ থাকতে, ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে, ওই ঘরে থাকতো। তো
কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বউয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বউয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। তো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যা এরকম হয়তো আমি একদিন সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করে দেখি। তো ও কোরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের হিউম্যান লাফতে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কোরআন তেলাওয়াত কর, অফ কর, নাহলে কিন্তু তোর তোর ক্ষতি করে ফেলবো, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার কিছু কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল, উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছিল, বলছিল ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলো কি বিশেষ করে, এই জন্য ওনার বইয়ের উপর ও রাখছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ও আর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ও ভয় পেয়ে গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টস চাকরি করতো, উনি এই খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আসতে আসতে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল। উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। উনি যখন সাঁকো পার হয় তখন দেখতে যে ওই যে মুরব্বী ছিল আর কি, সে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছেন। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেডেন সালাম দিল, সালামের উত্তর দেয় না, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, পরে ওনার জ্বর হয়ে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল, সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারতো না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এইটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানের 2জন কবিরাজকে নিয়ে আসা হয়, আর আমাদের ওখানে বাজারে একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয়, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যায় একটা ইয়া করে, আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এইসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ইয়া দিয়ে ওখানে টাইরুতের ইয়া দিছিল আগুন দিয়ে, তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়। মানে কিছু দেখা যায় নাই, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরাই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিশ্চিত করার পর হয়েছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যে কি কি নিয়ে যাবি, তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে এই গাছে আমি ডালটা নিয়ে যাব, ওটা হচ্ছে সেরেজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরায় দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সবকিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি, আর ওই যে গাছটা ছিল গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু ওই বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনো পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা এখনো, যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি। এটাই ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমরা কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। আমাদের দেখতে পাচ্ছি যে প্রিন্স নাটোর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শরীফুজ্জামান, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানভীর আহমেদ রিফাত, আমাদের সাথে আছেন নুসরাত জাহান সুমাইয়া একে, আচ্ছা আমাদের সাথে আছেন এমডি আকাশ, এছাড়াও শামিমা আনসারি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি রাশেদ রেশাদ খান, এবং আমাদের সাথে আছেন প্রিন্স শহীদুল রাকিব হোসেন পিকে, আমাদের সাথে আছেন আশিক মোল্লা, আমাদের সাথে আছেন এমডি, আচ্ছা আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল ইসলাম, এছাড়াও আমাদের সাথে আছেন নাইম, আছেন আমাদের সাথে তাকিব তানিয়াত, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শরীফ মাহমুদ, আমাদের সাথে আছেন তাওহিদ কবির, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি
শাওন মালিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাব্বির আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। প্রিন্স আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। জোবায়ের আহমেদ রোমিও আছেন। জে বি বিশ্বাস, অরণ্যের ইতিকথা আমাদের সাথে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মারদিয়া জাহান এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে। আল মামুন সহ আরো অনেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ফেসবুকের যে পেজটা আছে রেডিও ফুর্তির, সেই পেজে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সিফাত হাসান এবং আমাদের সাথে আছেন আতিক আফ্রিদি। সৌদি আরব থেকে তিনি শুনছেন এবং তিনি বলছেন যে আচ্ছা সৌদি আরব থেকে তিনি কিভাবে শুনবেন এটা জানতে চাইছেন। তার মানে তিনি শুনছেন না এই মুহূর্তে। তাহলে আমি কিভাবে বলবো? রিপ্লাই দিয়েছেন একজন, সম্ভবত আপনাকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রথমে অ্যাপ দিয়ে রাইট সেভাবেই শুনলে সবচেয়ে সহজে শোনা যাবে আর কি। আমাদের সাথে আরো অনেকেই আছেন, তবে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। রেডিও ফুর্তির এফএম এন্ড ডিউ ফুর্তি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা স্পেন থেকে। আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপরে আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাব। এখানে রাসেল ভাই, বার্সেলোনা যে মেইন যে সেন্টারটা, একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, সেন্টারটা বেশ ভালোই সমতল। তো আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলা বেশ পাহাড়ি, এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গা, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মনজুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করতে যে আমরা ওখানে গেলে ভালো হবে, ওখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টার থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওদিকে অনেক কম থাকে। তো এজ ইউজুয়াল আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই। সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো ও হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নর্মালি। একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাস, ওটার যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়ার। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম। স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নাম্বার একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাহির থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। তো একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কিনা। যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই, একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ও ড্রাইভার উত্তর করলো হ্যাঁ, বাসটা ওদিকে যাবে। এজ ইউজুয়াল আসলে আমরা দুজনেই বাসে উঠে বসলাম। বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 8 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল। খুব ভালো লাগতেছিল, যে খুব এনজয় করতেছিলাম সময়টা, আর যেহেতু বাসটা পুরো ফাঁকা। তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলবো। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করেই রাসেল ভাই, আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে একজন ভদ্র মহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে, পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্র মহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি, ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বললো, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় জানি ইশারা করে বললো যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তো আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, আসলে একটু বলে রাখি, এখানে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো অ্যানিমাল অ্যালাউড না, নর্মালি আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিওসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ
পিছনে যে ভদ্রমহিলা বসে আছে ওনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে, তো এটা কিন্তু নর্মালি অ্যালাউড না। কিভাবে? তো সবুজ বললো যে না, হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের, এই জন্য হয়তো বা অ্যালাউ করছে, আর যেহেতু বাস পুরো খালি। তা আমরা তো তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। তা আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল একটা স্টপেজ, ওখানে বাস থেমে গেল। তো আমরা যেহেতু নতুন জায়গা রাসেল ভাই, আমরা আসলে এক্সাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্সাক্ট ওখানে লাগে। তো আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তো বা বাসও এদিকে বাসের সংখ্যা খুব একটা বেশি না, এই জন্য হয়তো বা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজের, আসলে ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালান একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বুঝি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন, যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওরা ওটাকে প্রেফার করে বেশি। তো আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তা স্টেশন উল্টিমো, এইটাই কি শেষ স্টপেজ কিনা? তখন ড্রাইভার বললো যে হ্যাঁ, টি স্টা উল্টিমো, মানে যদি বাংলা বলি আমি, এইটাই হচ্ছে মানে লাস্ট স্টপেজ। তো আমরা যাক তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম। আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে সময় তখন ছিল গড়িতে রাসেল ভাই অ্যারাউন্ড 9:30 হবে। তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে, আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে। অনেকক্ষণ পর পর একটা গাড়ি যায় বা একটা বড় 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 যে লরিগুলা থাকে ওগুলা দুই একটা যায়, এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। একটু ভয়ও লাগতেছিল রাসেল ভাই। আর একটু বলে রাখি রাসেল ভাই, আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করবো, যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক, আমরা ফুটবলটা ও বের করলো, বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্সাক্ট যেই ডিরেকশনে মানে যেই প্লেসটাতে আমরা যেতে যাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে একটা কত সময় লাগবে। তো আরো কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে আসলে ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে, যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছু দূর পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া রাস্তা। ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাবো এক্সাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা আনেইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনেইয়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা আনেইয়া অলিম্পিকা, যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা ছিল, জাস্ট উপরে লেখাটা হচ্ছে ফন দেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো রাসেল ভাই কি মনে করে আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি। আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে, আর আমরা যেখানে যাবো পিজি অলিম্পিকা ওইটা কিন্তু স্টেটে ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা আমার মনে হয় আমরা এদিকেই যাবো। তো বললো যে ওকে ফাইন। আমরা মুভ করতেছিলাম, একবারে ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল, কিন্তু আমরা যেদিকে যাবো ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ে একবার উপরের দিকে উঠতে হয়। তো আসলে ভাই আমরা মোটামুটি উপরের দিকে উঠতে 20 থেকে 25 মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে। তারপরে একে তো অনেক ঠান্ডা পড়তেছিল, আর একবারে খাড়া রাস্তা, খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তো আমি হঠাৎ করে সবুজ করলাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছে, আমার মনে হয় আমরা এই দিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বললো যে তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে আসলে আমরা ওখানে যেখানে আসি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা একজাক্ট যাবো পিজি অলিম্পিক, এটা আসলে অন্য দিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছোস। এখন রাত তখন আসলে ভাই অলমোস্ট 9:50, 10টার কাছাকাছি এরকম। তো আমরা আসলে ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম
এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞেস করবো যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাবো এক্সাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে, যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করবো, আমরা ওদিকে আর যাবো না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার যে ফ্রেন্ড, আমার সাথে যে ফ্রেন্ড ছিল, ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক 10 থেকে 12 হাত দূরে কোনো একজন মানুষ উপরের দিকে উঠতেছে। এক্সাক্ট মানুষ এইজ কত বা ছেলে মানুষ না মেয়ে মানুষ আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তাই বললাম যে চল তাহলে আমরা কষ্ট করে আর একটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি, যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে টুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়ে হচ্ছে ওনাকে ধরার জন্য ওনার দিকে তেড়ে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব একটা আমরা বলতে পারি না, বাট বুঝি, কম বেশি বুঝি। তো আমি কাস্তিয়ানোই বলতেছিলাম যে পয়দে আয়ুদারমে, এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি, কাস্তিয়ানো ল্যাঙ্গুয়েজে, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি কি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে কোনো উত্তর দিচ্ছে না। তো সবুজ বললো যে মনে হয় বোঝে না, এটা আবার বল। তো আমি আবার একটু জোর করে বললাম, সাহস করে বললাম যে এসকুচারমে পয়দে যাওদারমে। তো এসকুচারমে এটা মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা। আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না, কথাটা আসলে শেষ করতে যত দেরি ঠিক কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই, আমি লাস্ট 7 মাস আমি ইউরোপে আসছি, এখানে এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পায় নাই, আমিও পাই নাই। আসলে আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে। তিনি উপরের দিকে উঠছেন, হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে, তো ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে প্রচন্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বের হচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা কথাই শুধু বললেন যে তিনিও মোল্ট করা, এটার মানে হচ্ছে রাসেল ভাই এটা উনি কাতালান বলছে। আমরা আসলে এক্সাক্ট তখন অর্থটা বুঝিনি যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না বা এরকম নেগেটিভ কোনো একটা কিছু বলছে। রাসেল ভাই এটা আসলে বাংলাটা হচ্ছে এরকম, কাতালান যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে তিনিও মোল্ট করাত, মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী বা তোদের অনেক সাহস, এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজ করলাম, সবুজ ওই মানুষটাই ওখানে, আমরা যে মানুষটাকে, যে মহিলাকে আমরা পাশে দেখে আসছি, ওই মহিলা এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো যে একটা বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে 60-এর উপরে, সে বাস থেকে কখন নামলো। আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামতে আমরা ওনাকে দেখিও নি। আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে, আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছি, ওখান দিয়ে আসার কথা। কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এইভাবে উঠে যাবে রাসেল ভাই, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এই জন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা, যে এটা কিভাবে সম্ভব। একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে, তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে তিনি উপরের দিকে যাচ্ছে। রাসেল ভাই প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি সবুজকে বলতেছিলাম সবুজ কি করব। এটা বলতেই রাসেল ভাই ও বলতেছে দোয়া টোয়া যা পারিস পর, আল্লাহ আল্লাহ কর। রাসেল ভাই এই কথাটা সবুজ আমাকে বলার সাথে সাথেই আমরা পুনরায় মহিলার দিকে আবার তাকালাম যে ভদ্র মহিলার এখন বর্তমান অবস্থানটা কোথায়। রাসেল ভাই বিশ্বাস করবেন না, সব মিলিয়ে মনে হয় 30 সেকেন্ড হবে, আমরা তাকিয়ে দেখি যে ওখানে কেউ নেই, কিছুই নেই, মহিলাও নেই, কোনো মানুষের কোনো অস্তিত্ব ওখানে নেই। 30 সেকেন্ড রাসেল ভাই কিভাবে একটা মানুষ, কিভাবে 5 থেকে 7 হাত ওনার সাথে আমাদের সাথে তখন মানে ডিস্টেন্স ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশে দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে খাড়া পাহাড়। রাসেল ভাই ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল, মোটামুটি এখানে তো আপনারা জানেন যে অন্য দেশগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে। তো আলো দিয়ে যত মানে দেখা যায়, বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই, কিছুদিন পর্যন্ত দেখেও আসছি যেখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই রাসেল ভাই। আর আমরা ওখানে তার সেকেন্ড ওখানে অতিবাহিত না করে আমি বললাম সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের, আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয় নিয়ে
বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়তেছিল আর ঠান্ডা বাতাস। রাসেল ভাই আমরা ওখান থেকে হচ্ছে পিছনের দিকে ব্যাক করতে করতে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটা পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, আমরা ঠিক ওখানে এসে পৌঁছাই। তো রাসেল ভাই আমি সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30টার একটু বেশি হবে, 10:40-এর মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, কোনো মানুষ নেই। কাউকে যে জিজ্ঞাসা করবো যে আমরা আসলে কি ব্যাক করব নাকি কি করব বুঝতেছিলাম না, যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম না, আমাদের যেখানে আসা উচিত ওখানে আমরা কিভাবে আসবো, মানে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণ। এখানে গুগল ম্যাপ আছে, এখানে বাস স্টপেজ আছে, আমরা চাইলেই কিন্তু বের করতে পারি। তো অনেক ফোন চিন্তা করার পর আসলে ভাই মানে ওয়েট করতেছিলাম যে কেউ একজন হয়তো আসলে আমরা হচ্ছে তাকে যত পারি বুঝে বলবো আমাদেরকে যাতে একটু হেল্প করে। আসলে অনেকক্ষণ পরে অলমোস্ট 15 থেকে 20 মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতেছিলাম যে অনেক দূর থেকে আসতেছে। তো আমি আর ও আমরা দুজনে হচ্ছে মানে হাত দিয়ে হচ্ছে ইশারা করে ইন্ডিকেশন দিচ্ছিলাম। তো একটা সময় গাড়িটা আমাদের সামনে এসে থামলো। একজন স্প্যানিশ ভদ্রলোক সাথে ওনার ওয়াইফও ছিল। তো ওনাদেরকে বুঝে বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম এরকম 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 একটা ঘটনা আমাদের সাথে করছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসায় যাব, আমাদের বাসা ঠিকানা বলার পরে। তো ভদ্রলোক আমাদেরকে যেটা বললো যে তোমরা তো মনে হয় এখানকার টুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া ঠিক আছে, বাট তোমাদের এই সময়টা তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বললো যে এখানে 2 থেকে 3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে, উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আছে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পেলাম। তো স্টপেজে ওখানে একটা রাসেল ভাই এখানে প্রত্যেকটা স্টপেজ একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজ বললাম সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে এখানে দেখ যে এই নাম্বারে বাসটা আছে কিনা। রাসেল ভাই ওই বাসটা ছিল হচ্ছে ওখানে 2টা বাসই নর্মালি যায়, একটা হচ্ছে 50 নাম্বার বাস, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো ওই স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নাম্বারে। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখলো যে মানে গুগলে দেখাচ্ছে যে নো ডাটা, দ্যাট মিনস আজকের জন্য বাস হয়তোবা শেষ নেই, হয়তোবা ওখান থেকে ছাড়েনি, যেখান থেকে বাসটা ছাড়ার কথা হয়তো ওখান থেকে এখনো ছাড়েনি, অথবা আজকের জন্য কোনো বাস নেই। রাসেল ভাই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম আমি, সত্যি মানে আমি ওকে বুঝতে দিচ্ছিলাম না যে আমি আসলেই ভয় পাইছি, কারণ তখন অনেক রাত হয়ে গেছে। রাসেল ভাই অলমোস্ট 11:30টার মতো তখন হবে। তো এত রাত, আর রাসেল ভাই সোডিয়াম লাইটের আলোগুলো আসলে ওরকম আমাদের নর্মাল যে বাসা বাড়িতে আমাদের লাইট থাকে ওরকমও না, মনে হচ্ছে যে মানে সবকিছু অন্ধকার হয়ে আসতে আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে আসতেছে। অনেক ভয় পাচ্ছিলাম রাসেল ভাই, আমি কি করবো বুঝতেছিলাম না। তো একটা সময়ে এইভাবে আমরা ওখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়াইছিলাম, কোনো বাস রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজকে বললাম সবুজ এক কাজ কর, আমার মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থাকে, আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি, যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবো, নতুবা আমাদেরকে হেঁটে যেতে হবে। আসলে ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো ওয়ে পাচ্ছিলাম না। মনে হচ্ছে যে যেদিকে যাই শুধু মানে রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে, মানে পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই, মানে এতটা জনশূন্য। আর হচ্ছে উপর থেকে মানে একটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা, আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট নামার মতো কোনো ওয়ে নেই। রাসেল ভাই আমার যে মানে কতটা ভয় পাইছিলাম, ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গা যে এরকম ভয় পাইতে হবে আমাকে, রাসেল ভাই আমরা আসলে দুজনের একজনও আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরো 15 থেকে 20 মিনিটের মতো হাঁটি, শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু কমে আসছে, মানে অন্ধকার লাগছে। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা এরকম একটা জায়গায় মানে এসে পৌঁছেছি যে মনে হচ্ছে যে আমরা একটা 4টা কর্নার আছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি, আর আমরা একবার এই পাশ থেকে যাচ্ছি ওই পাশে, আবার ও পাশ থেকে অন্য পাশে, এরকম যাচ্ছি। আমরা পুরো সিঁড়িটাই ওখান থেকে দেখতে পাচ্ছি, রোড গুলো দেখতে পাচ্ছি, মানুষ যাতায়াত করছে, তারপরে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবকিছুই দেখতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে আছি আমাদেরকে উদ্ধার করো, এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল।
নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরির পর আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর ও দুজনে অনেক টায়ার্ড। একটা সময় রাসেল ভাই চিন্তা করতেছিলাম যে আজকের রাতটা হচ্ছে এইভাবেই কাটিয়ে দিব, কারণ এই ছাড়া আর কোনো উপায় নাই। দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে দেন হচ্ছে হেল্প পেয়ে তারপর বাসা যাবো। রাসেল ভাই অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়াইছিলাম ওখানে চারটা কর্নারের মতো ছিল। কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 12:30 মতো বাজে, 1:45 মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এইভাবে পাবো আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করতে, আসলে আমরা নিজেরাও মানে বুঝতেছিলাম না। তো আমরা খুব তেড়ে গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তো আমার মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলছে। গিয়ে দেখলাম যে রাস্তাতে ওখানে একটা স্প্যানিশ কাপল, ওখানে একটা ছেলে একটা মেয়ে, ওরা আসলে কথা বলছে। আসলে আমরা মোটামুটি ওদেরকে বুঝে বললাম যে এভাবে আমরা এই প্রবলেমে পড়ছি, আমরা যেখানে যাবো রাসেল ভাই জায়গাটার নাম হচ্ছে আমরা প্যারালাল যাবো, কিভাবে যাব। তো ওরা বললো যে আমরা মোটামুটি যেখানে আসছি এখান থেকে খুবই জাস্ট হচ্ছে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। আমরা এতক্ষণ যেখানে দাঁড়াইছিলাম ঠিক ওখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, জাস্ট আঁকা বাঁকা রাস্তা আছে, বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। ওরা বললো যে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিল যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো একটা রাস্তা আছে, কিছু দূর পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সুন্দর নামা যায়, তারপর হচ্ছে পাহাড়ের রাস্তা, কোনো সিঁড়ি নাই, বাট একটু রিস্ক নিয়ে নামতে হবে। আসলে ভাই কতটা আসলে কি বলবো, তখনকার অনুভূতিটা আসলে বুঝাতে পারবো না রাসেল ভাই, যে তখন রাত অলমোস্ট 1টা, এখান থেকে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। মানে মানুষগুলো হচ্ছে ছোট ছোট দেখা যায় রাসেল ভাই, অনেক উপরে ছিল। আমি একদম আসলে উচ্চতাটা ঠিক বলতে পারছি না, আমার জানা নেই, বাট অনেক উপরে ছিল। রাসেল ভাই কি করব, ওনাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে আচ্ছা আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে 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 রাসেল ভাই অনেক দূর পর্যন্ত নামতেছি, মনে হচ্ছে যে রাস্তাই শেষ হচ্ছে না কিছু পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আমি ওকে উঠাচ্ছি, আবার কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাসেল ভাই বিভীষিকাময় সময়, মানে জীবনে এই সময়ে মানে ইউরোপে এসে পার করতে হয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা আসলে রাসেল ভাই বলে বোঝানোর মতো না। রাসেল ভাই শেষ পর্যন্ত অলমোস্ট 1 ঘন্টার মতো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। পাহাড়টা শেষ করার পর আসলে আমরা ওখানে একটা হাইওয়ে ছিল, ওই হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ওখানে বসে চিন্তা করতেছিলাম যে আসলে কি করতে আসছিলাম আর কি হইলো। তো আসলে ভাই তারপর ওখান থেকে আমরা হেঁটেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেঁটে ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়তো হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য, যাতে নতুন কোনো প্লেস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।